এতদিন কি ভাবতেন মোদি শাহের রাজত্বে কেউ হাত দিতে পারবে না? গত 12 বছর ধরে যে দরজায় একটা মাছি গলারও সাহস পেত না, আজ সেই দরজাতেই শুরু হয়ে গেছে সজোর ধাক্কা। রাজনীতির মাঠে যে শাহকে ধরা হতো অপরাজিত চালিকা শক্তি, সেই অমিত শাহ সংসদে এসেও মূল সদনের ভেতরে ঢুকতে ভয় পাচ্ছেন কেন? কি কারণ? এবার শুধু বিরোধী দল নয়, মাঠে নেমে পড়েছে 40 কোটির জেনজি, যাদের ছাত্র আন্দোলনে কাঁপুনি ধরেছে মোদি শাহের সিংহাসনে। যন্তন মন্তরের উত্তাপ, গভীর রাতে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক আর অজিত ডোভালের দৌড়ঝাঁপ। তবে কি 12 বছরের শাসনের শেষ অঙ্ক শুরু হয়ে গেল? আসুন আজকের এপিসোডের সব পর্দা ফাঁস করি। নমস্কার, আমি স্নেহা মুখার্জি, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। গত 12 বছরে এই প্রথমবার অমিত শাহকে চরম সংকটে দেখা যাচ্ছে। দিন দিন তার ওপর চাপ বাড়ছে, ফাঁদ শক্ত হচ্ছে। শুধু বিরোধীরাই নয়, সরাসরি মাঠে নেমে পড়েছে জেনজি। পরিস্থিতি এখন মোদি আর শাহ দুজনেরই হাত থেকে যেন নিয়ন্ত্রণ হারাচ্ছে। বিষয়টির গুরুত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বুঝতে পেরেছেন। তিনি বুঝেছেন শাহের উপর সংকট বাড়লে সরকারের স্থায়িত্বই বিপন্ন হবে। তাই 29শে জুলাই গভীর রাতে ডাকা হয় এক জরুরি বৈঠক। বৈঠকে হাজির ছিলেন সরকারের শীর্ষ 6-7 জন নেতা, দেশের গোয়েন্দা প্রধান মহেশ দীক্ষিত এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এর আগে সংসদে অমিত শাহকে লক্ষ্য করে তীব্র আক্রমণ শানালো কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। এতটা আক্রমণাত্মক মেজাজে খার্গেকে না আগে কখনো আমরা দেখতে অভ্যস্ত নই। রাজ্যসভায় তিনি বললেন, প্যারেড গান চলা AK-47 কিংবা ছাত্রদের উপর দমন পীড়নের শতভাগ দায়ী অমিত শাহ, তাকে জবাব দিতেই হবে। অমিত শাহকে নিশানা করে খার্গে আরো বললেন, আপনি বন্ধ করে বসে হয়তো আমার কথা শুনছেন, কিন্তু বেশি দিন লুকিয়ে থাকা যাবে না, আমরা আপনাকে টেনে বের করে আনবো। अरे मेरे विद्यार्थी जो गांव-गांव से आए, स्टेट से आए, उन बच्चों को पैलेट्स का यूज करके उनको मार रहे हैं और हॉस्पिटल में गिरे हैं। किसका आंख गया, किसका कान गया, किसका हाथ गया, किसका पैर टूटा। इसका जिम्मेदार कौन है? इसका जिम्मेदार आप है, होम मिनिस्टर है। आप बंद कमरे में रह के आप सुन रहे होंगे मेरी बात, लेकिन आप बंद कमरे में रह के बहुत दिन छुप नहीं सकते। एक दिन हम बाहर खींच के लाएंगे। কারণ খার্গেকে এমন মেজাজে বলতে শোনা যায় না। খার্গের শরীরে ভাষাই বলে দেবে যে শাহ কতটা সংকটে আছেন। কংগ্রেস সভাপতির এই বক্তব্যের পর রাজ্যসভায় তুমুল হইচই শুরু হলো। তবে খার্গের কথায় একটা বড় সত্যি লুকিয়ে আছে। অমিত শাহ কিন্তু প্রতিদিন সংসদ ভবনে থাকছেন, অথচ লোকসভা রাজ্যসভায় যাচ্ছেন না। তার হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় লোকসভা রাজ্যসভায় বিল পেশ করছেন। এমনকি সংসদ ভবনের প্রধান যে ফটক, সেই মকরদ্বারের সামনে শাহকে নিশানা করে বিরোধীরা বিক্ষোভ প্রদর্শন করছেন। তাই তিনি কি করছেন, মকরদ্বার ছেড়ে তার বদলে বিপরীত দিকের শার্দুল দ্বার রয়েছে, সেই শার্দুল দ্বার দিয়ে সংসদ ভবনে প্রবেশ করছেন এবং বেরো হচ্ছেন সেই দ্বার দিয়ে। মোট কথা, তিনি বিরোধীদের মুখোমুখি হচ্ছেন না, কোনো প্রশ্নের জবাব দিচ্ছেন না। সাধারণত মোদীকে সংসদ এড়িয়ে চলতে দেখা গেলেও শাহুই কিন্তু এতদিন সমস্ত মোর্চা সামলে এসেছেন। কিন্তু এবার চিত্রটা ভিন্ন। প্রথম দিন নিখোঁজ, দ্বিতীয় দিনও দেখা মিলল না, গতকাল অর্থাৎ তৃতীয় দিনেও কোথাও তিনি নেই। শাহের এই আত্মগোপন বা ভয় পাওয়ার রাজনীতি স্পষ্ট করে দিচ্ছে এক কঠিন সত্য। কি সেই সত্য? বিজেপি এখন তীব্র চাপে। গুজরাট লবি ব্যাকফুটে। তবে কি সংসদে না গিয়ে ব্যাকস্টেজে ডিপ্লোম্যাসি? আসল সংকট ঠিক কোথায়? রেডিফ নিউজের প্রতিবেদন অনুযায়ী পিএমওতে বসেছিল এক অতি গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক। রেডিফ নিউজ তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে, বৈঠকে নরেন্দ্র মোদীর সঙ্গে ছিলেন তার ক্যাবিনেটের বিগ ফোর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, এস জয়শঙ্কর, নির্মলা সীতারামন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল প্রমুখ। মোদীর মূল লক্ষ্য এখন একটাই, শাহকে কেন্দ্র করে যে রাজনৈতিক আগুনটা তৈরি হয়েছে না, তাকে কিভাবে নেভানো যায়। সরকার মনে করছে বিরোধীদের সামলানোর আগে মূল অনুঘটক এই জেনজি বা নব্য প্রজন্মের রাগ সামাল দেওয়া জরুরি। কিন্তু প্রশ্ন উঠছে, অমিত শাহ কি তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি? উত্তর হ্যাঁ, অমিত শাহ তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সময়ের
মুখোমুখি এই মুহূর্তে। পরিস্থিতিটা বুঝুন। তিনি সংসদে আছেন কিন্তু অধিবেশনে নেই। জেপি নাড্ডা, কিরেন রিজিজু কিংবা পদস্থ আধিকারিকদের সঙ্গে তিনি একের পর এক বৈঠক করছেন, কিন্তু সদনের ভেতরে ঢোকার সাহস দেখাচ্ছেন না। প্রধানমন্ত্রী অনুপস্থিত, শুধু শাহ নন, এই চরম উত্তপ্ত আবহে প্রধানমন্ত্রী মোদীকেও সদনে দেখা যাচ্ছে না। নিজের শিবিরেই তো ক্ষোভের আগুন কতটা ছড়িয়েছে ভাবুন। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেও বলেছেন, আন্দোলনকারীদের উপর গুলি, প্যালেট গান বা AK-47 ব্যবহারের পেছনে অমিত শাহের নির্দেশ থাকাটা অসম্ভব নয়। রাহুল গান্ধীর দাবিকে সমর্থন জানিয়ে দীপকে বললেন, আমারও মত, অমিত শাহের পদত্যাগ করা উচিত। মূল সংকট এখানেই। শাহ মুখ লুকোচ্ছেন, জবাবদিহি এড়িয়ে চলছেন। ধরুন তিনি যদি শেষ পর্যন্ত অধিবেশনে ঢুকেনও, তবে জবাবটা কি দেবেন? দেশ তার কাছ থেকে আসল সত্য শুনতে চায়। জিতেন্দ্র সিং এর মতো বাধা ধরা বুলিকে দেশের মানুষ মেনে নেবে? সরকারের যুক্তি আর CRPF এর ডিজি জ্ঞানেন্দ্র প্রতাপ সিং এর বক্তব্য থেকে বোঝা যাচ্ছে আসলে নির্দিষ্ট কাউকে ঢাকা দেওয়ার প্রাণপণ চেষ্টা চলছে। কারণ জ্ঞানেন্দ্র তার বাহিনীর উদ্দেশ্যে বলেছেন, আপনারা বিনা ভয় ডরে কাজ করুন, জবাবদিহির দায় আমার। অন্যদিকে PMO মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং সংসদে যা দাবি করেছেন তাতে মূলত দুটি যুক্তি খাড়া করার চেষ্টা হয়েছে। গুলি তো চলেনি, প্যালেট গান নাকি কোনো গুলিই নয়, গুলিতে কারো চোখ চলে গেলে বা স্থায়ী ক্ষতি হলে তাকে শারীরিক আঘাত বলে তারা মানতে নারাজ। বিহারের সিওয়ানে AK-47 চালানোকে তারা গুলি চলা বলে স্বীকারই করছেন না। নাম্বার 2, আদেশের দায় কার? পার্লামেন্ট স্ট্রিট থানার রেকর্ডে যা নথিভুক্ত হয়েছে সেখান থেকে বড় প্রশ্ন উঠছে, এই প্যালেট গান বা AK-47 চালানোর নির্দেশ ঠিক কার ছিল? আরো মারাত্মক বিষয় হলো CRPF ডিজির অন রেকর্ড বক্তব্য। তিনি জওয়ানদের উদ্দেশ্যে সাফ বলছেন, দেশের স্বার্থে, নাগরিকদের স্বার্থে বা ডিউটির খাতিরে আপনারা যা করার করুন, আমি আপনাদের পাশে আছি, পুরো দায় আমার। এখানেই আসল ধাঁধা। CRPF ডিজি কাকে রিপোর্ট করেন? সহজ উত্তর, স্বরাষ্ট্র মন্ত্রককে। তাহলে কি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রচ্ছন্ন সমর্থন আছে বলে জ্ঞানেন্দ্র সিং এমন কথা বলছেন? রাজনীতিতে এখন নীতি ছেড়ে হিংসা আর দমন পীড়নই প্রধান হাতিয়ার হয়ে উঠেছে। এতদিন হিংসার প্রশ্নে পার হয়ে গেলেও আজ যখন জবাবদিহির সময় এসেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর টেবিলে কোনো উত্তর নেই। গত 12 বছরে বিজেপির সবচেয়ে প্রভাবশালী স্বরাষ্ট্রমন্ত্রীর উপর এমন আক্রমণের চাপ আগে কখনো দেখা যায়নি। কিন্তু এই চরম সংকটের মুখে মোদী ও শাহ কিভাবে প্রতিক্রিয়া দিচ্ছেন, দুটি বড় উদাহরণে বিষয়টি পরিষ্কার। প্রধানমন্ত্রী বিভ্রান্তি, উৎকণ্ঠা। দেশ যখন উত্তপ্ত তখন মধ্যরাতে দেশের প্রধানমন্ত্রী ইনস্টাগ্রাম রিল বানাচ্ছেন। যে মোদী ক্যামেরা আর অ্যাঙ্গেল নিয়ে নিখুঁত থাকেন, তার সেই ভিডিও ফ্রেম পর্যন্ত ঠিক ছিল না। 12 বছরের শাসনকালে নরেন্দ্র মোদীকে এতটা বিচলিত, আত্মরক্ষাত্মক এবং বিভ্রান্ত আগে কখনোই দেখা যায়নি। নাম্বার 2, শাহের নীরবতা। প্যালেট গান চালানো নিয়ে দেশ জুড়ে তোলপাড় চলছে, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখ থেকে একটা শব্দও বের হয়নি। বিজেপি দাবি করতেই পারে তারা শিক্ষাক্ষেত্রে বড় বড় রিফর্ম মানছে, কিন্তু চরম সত্য হলো প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী দুজনেই সংসদে উপস্থিত থেকে ভবন চত্বরে ঘুরে বেড়াচ্ছেন, অথচ মূল কক্ষে ঢোকার সাহস দেখাচ্ছেন না। তাহলে এই তথাকথিত রিফর্মে কি সত্যি কোনো মানে থাকে? সবাই জানে এই সরকারের আমলে শীর্ষ মহলের ইশারা ছাড়া গাছের পাতাও নড়ে না। তাই যা করেছে পুলিশ করেছে বলে হাত ধুয়ে ফেলার কোনো সুযোগ নেই। প্যালেট গান ব্যবহারের পুরো দায়ভার স্বরাষ্ট্রমন্ত্রীকেই নিতে হবে। আর এই চরম সত্যিটা অমিত শাহ খুব ভালো করেই জানেন, তাই তিনি সংসদকে এড়িয়ে চলছেন, কোনো বক্তব্য রাখছেন না। ভারতের পুলিশ প্রশাসন এখন পুরোপুরি রাজনীতিকরণ ও সমঝোতার শিকার। শাসক দল অমিত শাহের হোক বা অন্য কারো, শীর্ষ পুলিশ কর্তারা ভালো করেই জানেন ক্ষমতা তোষামত করলে কতটা লাভ হয়। CBI IB থেকে অবসর নেওয়ার পর তাদের সামনে রাজভবন, উপরাজ্যপালের পদ বা রাষ্ট্রদূত হওয়ার রাস্তা খুলে যায়। তাই ছাত্রছাত্রীদের উপরে এত বড় ক্র্যাকডাউন পুলিশের নিজস্ব সিদ্ধান্ত হয়েছে, একথা মেনে নেওয়া অসম্ভব। দিল্লির পুলিশ কমিশনারের বদলের ঘটনাটি ধরুন। 20 জুলাই ককরোচদের সংসদ অভিযানের ঠিক আগে সতীশ গোলচাকে একদম শেষ মুহূর্তে কেন সরিয়ে দেওয়া হলো? কেন তার জায়গায় অনুরাগ কুমারকে নিয়ে আসা হলো? কেন এমন একজনকে দিল্লির পুলিশ কমিশনারের পদে আনা হলো যিনি গত 20 বছর ধরে মূলধারার পুলিশিং ছেড়ে IB-তে ছিলেন? অতএব তাহলে এটা স্পষ্ট যে বিশেষ কোনো ব্রিফ বা গোপন নির্দেশ দিয়েই তাকে এই চেয়ারে বসানো হয়েছে। শুধু তো দিল্লি নয়, বিহার, পশ্চিমবঙ্গ কিংবা আসামেও তো একইভাবে দমন পীড়ন চালানো হয়েছে। শেষমেশ যখন প্রধান বিচারপতির তরফ থেকে কঠোর সতর্কবার্তা এলো, তখন তড়িঘড়ি ঘোষণা করা হলো, না না, আমরা আর পদক্ষেপ নিচ্ছি না। এই পরিস্থিতিতে রাহুল গান্ধী ও কংগ্রেস যদি সংসদে ও বাইরে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি বা পদত্যাগ দাবি করে, তবে তা সম্পূর্ণ যুক্তিযুক্ত।
কারণ যখন বিজেপি বিরোধী দলে ছিল তখন প্রতিটা ছোট ঘটনাতেও তারা স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি করত। আজ নিজেদের সেই একই ওষুধের তেতো স্বাদটা চেখে দেখতে অসুবিধা কোথায়? এবার মূল প্রশ্ন, ক্ষমতার কেন্দ্রবিন্দু শাহ তার পদত্যাগ মানে কি সরকার পতন? যে সময় গোটা কেন্দ্রীয় মন্ত্রিসভা অমিত শাহের দরজায় লাইন দিয়ে থাকে, যে সময় প্রতিটি মন্ত্রীকে সরাসরি শাহের কাছে জবাবদিহি করতে হয়, যে সময় নরেন্দ্র মোদী ক্ষমতার মুখ হলেও আসল কলকাঠি কিন্তু নাড়েন স্বরাষ্ট্রমন্ত্রী, সেই অতি শক্তিশালী ব্যক্তির কাছে কি কেউ পদত্যাগ চাইতে পারে? এই একটাই প্রশ্ন এখন বিজেপি এবং মন্ত্রিসভার ভেতরে চরম অস্বস্তি ও শঙ্কা তৈরি করছে। আর সেই কারণেই গভীর রাত পর্যন্ত চলছে জরুরি মন্ত্রণা। যে পথ খোঁজার চেষ্টা হচ্ছে তার মূল উদ্দেশ্য একটাই, যন্তর মন্তরে যা ঘটেছে তার কোনো আজ যেন স্বরাষ্ট্র মন্ত্রক বা অমিত শাহের উপর না আসে। কিন্তু এটা কি মোটেও সম্ভব? সম্ভব হোক বা না হোক, গভীর রাতে সেই বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে যুক্ত করা হয়েছে এক বিশেষ কৌশল আঁকার জন্য। পরিকল্পনা স্পষ্ট। নাম্বার 1, সবচেয়ে ইম্পর্টেন্ট, রাহুল গান্ধীর আক্রমণ সামলানো। এমনভাবে উত্তর তৈরি করতে হবে যেখানে শাহের নামই উচ্চারিত হবে না। নাম্বার 2, দিল্লি পুলিশের কাঁধেই বন্দুকটা রাখতে হবে। সমস্ত তথ্য পরিসংখ্যানটা না এমনভাবে সাজাতে হবে যাতে গৃহমন্ত্রক আড়ালেই থেকে যায়। নাম্বার 3, আইনি ঢাল তৈরি করা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এজলাসে এমন যুক্তি কাঠামো তুলে ধরতে হবে যাতে আইনি দিক থেকে শাহকে কোনোভাবে না জড়ানো যায়। ধরুন যদি শাহের ইস্তফা চাওয়াও হয়, তবে কি এই সরকার টিকে থাকবে? শাহকে সরানোর অর্থ তো সরাসরি মোদির উপর আঁচ এসে পড়া, কারণ মোদি পর্যন্ত পৌঁছানোর পথে সবচেয়ে বড় ও মজবুত প্রাচীরটি তো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই। এবার আপনি ঠান্ডা মাথায় ভাবুন, অমিত শাহকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা নাকি শাসন ব্যবস্থার কফিনে শেষ পেরেক? তাই আজ দেশের প্রতিটি সংস্থাকে যেন একটাই কাজে নামিয়ে দেওয়া হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর গায়ে যাতে এক ফোঁটা আঁচও না লাগে। কিন্তু বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কৌশল একদম পরিষ্কার, তিনি জোড়া ফাঁদ পেতেছেন। আপনি কি পুলিশকে ছড়রা বন্দুক বা AK-47 চালানোর নির্দেশ দিয়েছিলেন? যদি দিয়ে থাকেন তবে অপরাধ স্বীকার করে ইস্তফা দিন। আর যদি নির্দেশ না দিয়ে থাকেন তার মানে আপনার নিয়ন্ত্রণে কিছু নেই, আপনি চরম ব্যর্থ, তাই ইস্তফা দিন। এবার দুটি ছবিকে পাশাপাশি মিলান। প্রথমত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের তড়িঘড়ি সংসদে দৌড়ানো, দ্বিতীয়ত রাত 9:30 অধিবেশন শেষ হওয়ার বহুকাল পর গভীর রাতে অমিত শাহের সংসদ ভবন থেকে বেরিয়ে যাওয়া। সংসদের ভেতরে ঘন্টার পর ঘন্টা চলা এই তৎপরতার কেন্দ্রবিন্দু কি শুধুই শাহের চেয়ার বাঁচানো, নাকি আসল ভয় লুকিয়ে আছে জেনজি এবং ছাত্রদের গড়ে তোলা এই জাতীয় আন্দোলনে? যন্তর মন্তরের এই আন্দোলন দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার কঙ্কালসার রূপটা নগ্ন করে দিয়েছে। প্রাথমিক স্কুল থেকে শুরু করে IIT, IIM কিংবা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলো সব জায়গায় শিক্ষক থেকে শুরু করে প্রশাসনিক পদ ফাঁকা পড়ে আছে। যে সরকার 12 বছর ধরে পদত্যাগ শব্দটা বিশ্বাসই করতো না, যন্তর মন্তরের ছাত্ররা তাদেরও হাঁটু গেড়ে বসতে বাধ্য করলো। ভয়টা ঠিক ওখানেই। আজ এই ঘটনা দেখে যদি দেশের ছোট ছোট শহর, মফস্বল আর গ্রামের ছাত্ররা নিজেদের দাবিতে রাস্তায় নেমে আসে, তবে বিজেপি সরকারের সেই পতন সামলাবে কে? ছাত্রদের মেজাজ না সংসদ? মোদী সরকার আগে কোন পদ সামলাবে? স্ক্রিনে স্কুলের ছাত্রীদের শরীরী ভাষার তাদের চোখের ক্ষোভটা একবার ভালো করে দেখুন। তারা সোজা জানিয়ে দিয়েছে দাবি না মানলে পড়াশোনা বন্ধ, স্কুল চালানো বন্ধ। পরিস্থিতিটা বোঝার জন্য দুইটি ছবি মেলাতে হবে। একদিকে এই সংসদ যেখানে প্রতি একজন অন্তর একজন, আরো নির্দিষ্টভাবে বললে 46% সাংসদ দাগী, তাদের বিরুদ্ধে কোনো না কোনো অভিযোগ বা দাগ রয়েছে। আর প্রতি 5 জনের একজন সাংসদ দ্বাদশ শ্রেণীর গণ্ডিও পার করেনি। অন্যদিকে এই জেনজি এবং নতুন প্রজন্ম, এরা আর শুধু রাজনৈতিক বা সামাজিক সংস্কার চাইছে না, এরা কি চাইছে? এরা চাইছে এক আমূল রূপান্তর। সরকার এখন বাঁচার পথ খুঁজছে, চিন্তা ভাবনা চলছে মন্ত্রী সভা সম্প্রসারণ করে কিছু তরুণ মুখ বসিয়ে দেওয়া যায় কি, নাকি সোশ্যাল মিডিয়ায় লাগাম টানা হবে। কিন্তু এই 40 কোটি সচেতন তরুণ প্রজন্মকে আটকাবেন কিভাবে? তথ্য প্রযুক্তির যুগে খবর চাপা দেওয়া অসম্ভব। সরকারের কাছে মাত্র দুটি পথ খোলা আছে। প্রথম পথ, গত 12 বছর ধরে বানিয়ে তোলা সেই পুরনো একনায়কতন্ত্রের দুর্গে ফিরে যাওয়া, যাকে আপনারা ভালোবেসে স্বৈরাচার বলেন।
দ্বিতীয় পথ জেনজির ভাষা পড়া, তাদের স্বাধীনতা ও গণতন্ত্রের চাহিদা বোঝা, যা আমাদের সংবিধানেই স্পষ্টভাবে লেখা রয়েছে। ক্ষমতার শীর্ষে থাকা সবচেয়ে শক্তিশালী ব্যক্তিত্ব আজ আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ কোন পথ বেছে নেবেন, এখন সেটাই দেখার। সবশেষে আজ আমার এই ক্ষমতার মস্টদের মুখোমুখি দাঁড়িয়ে তিনটি চরম সত্য প্রশ্ন রেখে যেতে চাই। যে সরকার গত 12 বছর ধরে প্রতিটি ইস্যুতে বিরোধীদের ইস্তফা দাবি করে এসেছে, আজ নিজেদের স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহির বেলায় তারা কি তবে আইনি ঢাল আর অজিত ডোভালদের পেছনেই লুকিয়ে থাকবে? নাম্বার 2, প্যালেট গান কিংবা AK-47, আমজনতা ও ছাত্রদের রক্তে হাত রাঙিয়ে শুধু ক্ষমতার জোর দিয়ে কি 40 কোটির এই তরুণ প্রজন্মের কণ্ঠরোধ করা সত্যি সম্ভব? আর নাম্বার 3, সংসদের মূল কক্ষ থেকে পালিয়ে থেকে আর মাঝরাতে রিল বানিয়ে কি সরকারের এই পতন ঠেকানো যাবে, নাকি অমিত শাহকে বাঁচানোর এই শেষ চেষ্টাই আসলে এই শাসনের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিতে চলেছে? সময় কিন্তু খুব দ্রুত পাল্টাচ্ছে, তাই সতর্ক থাকুন, সচেতন থাকুন, আর হ্যাঁ, প্রশ্ন করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।